ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো জুলাইয়ের চেতনা এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার। প্রিয় দর্শক, আমরা জুলাইয়ের চেতনা এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বলছিলাম, যে ঐক্য নিয়ে কিন্তু আমরা সকলেই এক ধরনের শঙ্কার মধ্যে আছি, যে সেটি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীর ঐক্যের ক্ষেত্রে সকলে কিন্তু একমত, কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক যে বিভেদ, সেই বিভেদের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আমরা এক কেন্দ্রে এক বিন্দুতে আসতে পারিনি। যদিও সব প্রশ্নে যে এক জায়গায় আসতে হবে সেটি কিন্তু নাও হতে পারে, তবে মৌলিক বিষয়গুলোতেও কিন্তু একমত হবার যে জায়গাটা, সেই জায়গাটার সৌন্দর্যটা কিন্তু এখন আমরা লক্ষ্য করতে পারি না। আমি মনে হয় আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যার দুদিন পরেই কিন্তু সে অবসরণী 5ই আগস্ট, যে 5 তারিখে আওয়ামী সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে চলে গিয়েছিলেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানে গণভবন সহ অন্য অন্য জায়গায় আমরা দেখেছি কী ধরনের কর্মকাণ্ড চলেছে। মুজিব পরিবারের বেশিরভাগ সদস্যই দেশ ছেড়ে চলে গিয়েছে। এখন আগামী জাতীয় নির্বাচনের একটা প্রশ্ন এসছে, এবং সেখানে আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনূস লন্ডন বৈঠকের পর একটা যৌথ ঘোষণা এসেছিল, ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আশাবাদের কথা বলা হয়েছিল। কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় যে নির্বাচন নিয়ে আসলে কোনো শঙ্কা তৈরি হচ্ছে কিনা, কারণ যেভাবে প্রধান যে রাজনৈতিক শক্তিগুলো, তার মধ্যে যদি বিএনপি ধরি, জামায়াত ইসলাম ধরি, এনসিপি ধরি, মৌলিক ইস্যুগুলোতে কিন্তু তাদের মধ্যে দ্বিমত দেখা যাচ্ছে। ছোটোখাটো অনেক ইস্যুতে দ্বিমত হতে পারে, সেটি কিন্তু হতেই পারে। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য না থাকলে জুলাই চেতনা ব্যর্থ হবে, এবং সে কারণে যেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু সে অবস্থাটা থেকে আপনি নিজকে আন্দোলনে ছিলেন, মাঠে ছিলেন, 5ই আগস্ট আর দুদিন পর আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, প্রথমে নজরুল ভাইয়ের কথার উপরে বলি। নজরুল ভাই খুবই একজন সিজন পলিটিশিয়ান, শ্রমিক রাজনীতি করেছেন, অ্যাম্বাসেডর ছিলেন, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য। খুব সুন্দর বলেন, গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারেন। তো অনেক সময় হয় কি, আপনি একটা বাস্তব যা দেখছেন তাকে থিওরাইজ করতে গেলে ওই রকম করে সাজুজ্যপূর্ণ হয় না। উনি যে বললেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য না থাকলে জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে, আমি যদি এরকম করে বলি যে এমনকি ধরেন আগস্ট মাসের প্রথমে অথবা জুলাইয়ের শেষে একটা সপ্তাহ 2টা সপ্তাহ যখন পিক আওয়ার, একদম রাস্তায় মানুষ সয়লাভ ঘোরাঘুরি হচ্ছে, লোক মারা যাচ্ছে, তখন কি আমরা একমত হয়েছিলাম? এদিন দেখেছেন না যে নাহিদ ইসলাম বলেছেন কি, আমরা বলেছিলাম একটা জাতীয় সরকার করবার কথা, কিন্তু বিএনপির মহাসচিব এগ্রি করেননি, বিএনপির পক্ষ থেকে তো কিছু বলা হয়নি। তার মানে ওই দিন কাকে ক্ষমতা থেকে সরাচ্ছেন, কাকে বসাচ্ছেন, সেই ব্যাপারে কোনো ঐকমত্য তো ছিল না। তারপরেও কিন্তু অভ্যুত্থানের চাকা গড়িয়েছে, একটা সরকার গঠিত হয়েছে, এবং এই সরকার 1 বছর ধরে যেরকম করে পারে চালাচ্ছে। আপনি যখন জাতীয় ঐক্য বলেন, আবার একই সাথে নির্বাচনের কথা বলেন, তখন জাতীয় ঐক্য কীরকম করে হবে? আমি বিএনপি করি, উনি জামাত করেন, উনি আমার এলাকাতে দাঁড়িয়েছেন এবং এটা শক্ত প্রার্থী মোটামুটি, তো আমার তো ওনাকে পরাজিত করতে হবে। জেতার জন্য তো নির্বাচন, হারার জন্য করি না। আমি জেতার জন্য, আমি যে তার চাইতে সুপিরিয়ার, আমার পার্টি যে তার চাইতে ভালো, এটা প্রকাশ করব, প্রমাণ করব। সেটা শুধু কথায় নয়, কার্যকলাপে, কৌশলে এটা করার চেষ্টা করব। এটাই প্র্যাকটিস। সেইখানে আপনি যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, কীরকম ধরেন জামাত বলছে পিআর চাই, খেয়াল করে দেখেন, পিআর নিয়ে কিন্তু সংস্কারে কোনোদিন কোনো কথা বলা হয়নি। এখন পিআর মানে এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে সিরিয়াস হয়ে গেলাম, এটা ছাড়া ভোট হওয়ার প্রশ্ন কীভাবে আসে? আবার যেহেতু কক্ষ 2টা হয়ে গেছে, এখন আগে তো একটা কক্ষ ছিল, এখন 2টা কক্ষ হবে। 2 কক্ষের মধ্যে যারা আপনার এই কনসেনসাস কমিশন করছেন, ঐকমত্য কমিশন, প্রফেসর আলী রিয়াজ সহ অন্যান্যরা, তারা বললেন যে ঠিক আছে, নিচের কক্ষে আমরা আগের সিস্টেমে যেভাবে ভোট হয়েছিল সেইভাবে ভোট হবে, কিন্তু উপরের কক্ষে এটা প্রপোর্শনেট হোক। এখন আবার জামাত বলছে না, নিচে উপরে দুটোই প্রপোর্শনেট হতে হবে। বিএনপি বলছে নিচে আগের মতোই থাকবে, আর উপরেরটাতেও প্রপোর্শনেট হতে পারবে না, উপরেরটাতে প্রপোর্শনেট হতে পারে আসন ভিত্তিক প্রপোর্শনেট, নাম্বার অফ ভোটস দিয়ে না। তো মিলল না। এই যে এই রকম পার্থক্য হয়ে গেল, এটা আপনি কীভাবে মেটাবেন? কারণ এটার মধ্যে রিলেটিভ অ্যাডভান্টেজ আছে। রিলেটিভ অ্যাডভান্টেজ কী? ধরেন আমার পার্টি সারা দেশে চেষ্টা করে আমি হয়তো 3% ভোট পাবো,
5% ভোট পাবো, যাই পাই আমি যে পার্সেন্টেজে ভোট পাবো সেই অনুযায়ী তো আমি তাকে 3 দিয়ে পূরণ করেন, আমি যদি মানে 3% ভোট পাবো 9টা সিট পাবো, আর ওইটা বাদ যদি দেন তাহলে তো আমি কিছু পাচ্ছি না। অতএব আমি রিলেটিভ অ্যাডভান্টেজ এইটা চাইবো। সিস্টেম হিসেবে যদি বলেন সেটা অনেক বড় বিতর্কের কথা, কিন্তু কারণ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানেই যে সবাই মেজরিটি রুলই হয় তা না। পার্টিগুলো তো লিস্ট দেয় 1, 2 করে 300 পর্যন্ত, ওইখানে তার প্রাপ্য হলো শেষ পর্যন্ত ধরেন যে 125 পর্যন্ত যারা আসলো, তার নিচে যারা আছে তাদের অনেকে ওই 125-এর মধ্যে যারা ভোট পেয়েছেন তার চেয়ে বেশি ভোটও পেতে পারেন, হতেই পারে তো এলাকা ভেদে। ওই জন্য ওই রকম একদম ফ্ললেস একটা পদ্ধতি তো হবে না, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এবং শেষ পর্যন্ত মিলে নির্বাচন করতে হবে। আমি মনে করি নির্বাচনের পক্ষে বেশি মানে যুক্তিটা হচ্ছে এই যে আপনি নির্বাচন ছাড়া বিকল্প কী করবেন, এই গভর্নমেন্ট তো টিকবে না বা থাকতে পারে না। আর এই গভর্নমেন্টে যারা আছেন তারা নিজেরাই তো টার্ম শেষ হয়ে যাওয়ার পরে, টার্ম বলতে কিছু ফিক্স হয়নি কিন্তু তারপরে ধরা হচ্ছে যে ফেব্রুয়ারি বা যাই হোক একটা সময় পরে তারা থাকবেন না, 2 বছর 3 বছর 5 বছর তারা থাকার চিন্তা করছেন না। তাহলে নেক্সট গভর্নমেন্ট কী হবে? তার মানে কি মার্শাল ল? সে মার্শাল ল হলে যারা এখন যে কোনো কারণেই হোক এই পক্ষ ওই পক্ষ নির্বাচন বিলম্বিত করবেন, দেরি করবেন, বলে শেষ পর্যন্ত নির্বাচন বন্ধ করে দেবেন, তারা তো ঠকে গেলেন। কারণ গণতন্ত্র তাদেরও নাই, অন্যদেরও নাই। এখন নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা কিন্তু কোনো পলিটিক্সটা, যে আমি কেউ গেছি তুইও যা, এরকম করে কখনো পলিটিক্স হয় না। বরঞ্চ আমি জিতবো আর তুমি যেত হারো সেটা তোমার ব্যাপার, প্রত্যেকে নিজের নিজের কাজগুলো করতে থাকবে এবং সেইটা যতক্ষণই সম্ভব জনগণের সম্মতি নিয়ে করবে, জনগণের সমর্থন নিয়ে করবে। সেই কারণে আপনি লাইন ক্রস করবার সুযোগ খুব বেশি নেই। মানুষ যদি মনে করে যে না আগের পদ্ধতিটাই ভালো ছিল, নতুন এই পদ্ধতি বুঝবো না, এখন এটা করবো না, তাহলে সেটা হবে না। লাইকওয়াইজ ধরেন এক এক করে যখন প্রশ্ন করবে তখন আমি বলবো ওই যে সনদের ব্যাপারে যে কথা বলা হচ্ছে কিংবা মনে করেন যে ঘোষণা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, সব জায়গাতে একই কথা আসবে। আমরা বলছি, যেমন প্রফেসর ইউনুস বলেছেন, আমি মনে করি উনি খুব ওয়াইজলি বলেছিলেন যে যতগুলোতে ঐক্যমত্য হবে সেগুলো আমি সংস্কার করব, কিন্তু যেটা ঐক্যমত্য হবে না সেটা তো চাপিয়ে দেবো না, অতএব এটা আমি ফিউচারের জন্য রেখে দেবো। তাই হবে, ডেমোক্রেসির স্পিরিটটা তাই হতে পারে। কিন্তু কেউ যদি বলে এখনই করতে হবে না, সেইখানে বিএনপি খানিকটা ধরেন কম্প্রোমাইজের মতো করেছে, ঠিক আছে আমি এটা মানছি না, আমার নোট অফ ডিসিশন লিখে রাখেন, কিন্তু আপনি আলোচনা এগিয়ে নিয়ে যান এই সিদ্ধান্ত নিয়েই। তার মানে পার্লামেন্টে যখন আমি যাব তখন আমি আমার রোল রাখবো, এটা আসলে সিদ্ধান্ত হলো না, কিন্তু আপাতত গাড়িটা চললো, সেই ব্যবস্থা করছেন। তো এরকম করে গণতন্ত্রের চাকাকে চালু রাখার মতো অনেক বুদ্ধিমত্তার সাথে কাজ করা সম্ভব বলে আমি মনে করি, এবং শেষ পর্যন্ত ট্রেনটা স্টেশনে পৌঁছাতে পারবে ধারণা করি। জি, আমরা শুভকামনায় থাকলাম ট্রেন স্টেশনে পৌঁছাক, এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে, ক্যারোলানার মুকুল ভাই আপনারও মনে আছে সেটি, পতিত প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছে গোলাপি এখন ট্রেন মিস করেছিল, কিন্তু আমরা সেই ট্রেন মিস আমরা দেখতে চাই না। সেই ইতিহাস সেগুলো আমরা নিশ্চয়ই আলোচনার মধ্যে আসব, এবং পতিত সরকারের যে ধরনের অন্যায় অত্যাচার, গুম খুন হত্যা সব কিছু মিলিয়েই কিন্তু যেটি বলবার চেষ্টা করা হয় সেটি হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থানটা যেটি হয়ে গেল, সব অভ্যুত্থানটা কিন্তু 15 বছরের যে মানুষের বঞ্চনা, মানুষের যে নির্যাতন সব কিছুকে কিন্তু পুঞ্জীভূত করে একটা জায়গায় এসে সেটা বিস্ফোরণ ঘটেছে, এবং সেখানে ছাত্ররা নিশ্চয়ই তারা সামনের সারিতে ছিল, এবং তাদের যে সেই আন্দোলনের ক্ষেত্রে তাদের যে গুরুত্ব নিশ্চয়ই সেখানে আমরা গুরুত্ব সহকারে দেখতে চাই। এখন যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে যেটি মান্না ভাই যেটি বললেন ট্রেন গন্তব্যে পৌঁছাবে, কিন্তু আমি যে বিষয়টি লক্ষ্য করছি বা আমরা লক্ষ্য করছি, আমরা তো সাধারণ মানুষ, আমরা অনুষ্ঠান উপস্থাপনা করি, আমরা প্রশ্ন করি, আপনারা আপনাদের মতামত দেন, যে এখন যে পরিস্থিতি চলছে যে আমি এটা বললে আপনি বলেন ওটা, উনি এটা বললে তিনি বলে এটা, যে তিনটি রাজনৈতিক শক্তি, আমি প্রধান দল বলবো না যেহেতু এনসিপি নতুন রাজনৈতিক দল, কিন্তু শক্তি হিসেবে যদি ধরে থাকি তাহলে তাদের মধ্যে কিন্তু একটা ঐক্যের জায়গাটাই কিন্তু বড় বড় ইস্যুগুলো তুলে, যেটি মান্না ভাই বললেন যে পিআর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সেটা সেই পদ্ধতিতে নির্বাচন কিভাবে হবে। বিএনপি তো সেখানে সেই ইস্যুতে যাবে না, দেশের বড় রাজনৈতিক দল। আপনি এই যে 5ই আগস্টকে সামনে রেখে মাত্র 2 দিন বাকি, এই অবস্থায় আপনি ঐক্য অনৈক্য, মিল অমিল, জুলাই অভ্যুত্থানের যে চেতনা সব মিলে আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। 24 আগস্টে, জুলাই আগস্টে যে অভ্যুত্থান হইল সেখানে যে ঐক্যটা গড়ে উঠেছিল এই কথা স্বীকার করতে হবে যে এই 1 বছরের ভিতরে বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে কিন্তু সেখানে একটা অনৈক্যের সুর তীব্র হয়ে উঠছে। সেটা হতে পারে
হয়তো নির্বাচন কেন্দ্রিক হতে পারে, সামনে নির্বাচনের একটা সম্ভাবনা দেখে আবার কেউ কেউ মনে করে একটা সংশয় সন্দেহ রয়ে গেছে, কারণ এই বিষয়ে প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত কোনো স্পষ্ট করেননি কি ফেব্রুয়ারিতে কি এপ্রিলে, যাই হোক সেটা অন্য আলোচনা। তো এখন এই নির্বাচন কেন্দ্রিক এনসিপি নতুন রাজনৈতিক দল, তারাও নির্বাচনে অংশ নিতে চাচ্ছে। জামাত বিভিন্ন ইসলামী দলকে নিয়ে তারা একটা জোট করতে চাচ্ছে, হয়তো একবার তাদের কথাবার্তা মনে হয় তারা হয়তো ক্ষমতায় যেতে চায়, আরেক সময় হয়তো প্রধান বিরোধী দল হবে। এই ইস্যুগুলো সামনে চলে এসেছে এবং অনেকটা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক পথ তো বিভিন্ন রকম থাকবে, বিভিন্ন মত থাকবে, কিন্তু মাঝে মাঝে এত প্রকট আকার ধারণ করছে যেটা সাধারণ মানুষকে কিন্তু হতাশ করছে। আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন ঘটনা প্রবাহে সেটা দেখেছি। কিন্তু মান্না ভাই যেটা বললেন যে এই যে দীর্ঘদিন ধরে 4 মাস ধরে যে একটা আলোচনা চলছে সংবিধান সংস্কার নিয়ে, মার্চ মাসের 25 তারিখে শুরু হয়েছিল, এই কয়েকদিন আগে শেষ হলো, লাগাতারভাবে সংলাপ হয়েছে। সেখানে একদিক দিয়ে ভালো প্রশংসা আছে, সব রাজনৈতিক দলগুলো সেখানে বসেছে, মতামত দিয়েছে এবং প্রাণবন্ত আলোচনা হয়েছে, ওয়াকআউট হয়েছে, আবার আলোচনায় অংশ নিয়েছে। কিন্তু তার ভিতরে কিন্তু বড় বড় কিছু ইস্যুতে দ্বিমত রয়ে গেছে। যেমন উচ্চকক্ষ নিয়ে একটা বিতর্ক আছে, পিআর পদ্ধতি নিয়ে একটা বিতর্ক আছে। এখন বিএনপির হয়তো একটা লক্ষ্য আছে যে তারা ভবিষ্যতে সংবিধান যদি সংশোধন করতে হয় সে 2/3 মেজরিটি নিশ্চিত করতে চায়। পিআর পদ্ধতি হলে সেক্ষেত্রে হয়তো সেখানে সেটা তার আসন সংখ্যা কমতে পারে। আবার এই প্রশ্ন উঠছে যে বাংলাদেশে যেখানে এক কক্ষই এই 54 বছরে ধারাবাহিকভাবে আমাদের নির্বাচনী ব্যবস্থা বলেন, গণতন্ত্র বলেন, স্থায়ী রূপ পায়নি। কিন্তু হয়তো কখনো আসছে 10 বছর, কখনো 3 বছর, কখনো 5 বছর, লাগাতারভাবে কিন্তু আমরা কোনো প্রাতিষ্ঠানিক রূপ গণতন্ত্র পাইনি। সেখানে একটি কক্ষই যেখানে ফাংশন করেনি সেখানে আবার দ্বিকক্ষ, সেটা কতটুকু হবে সেটাও কিন্তু অনেকের ভিতরে প্রশ্ন আছে আর কি। তো এখন 5 তারিখে ঘোষণা করা, প্রেস উইং প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে 5 তারিখে জুলাই সনদ ঘোষণা করা হবে। আবার এনসিপি তারা আগামীকাল শহীদ মিনারে তারা এই দিনটাকে বেছে নিয়েছে যে গত বছর এই দিন তারা শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা দিয়েছিল, সেখান থেকে তারা একটা ইশতেহার ঘোষণা করতে হবে। সেটা এখন দেখার বিষয়। তারা নতুন বাংলাদেশ করার কথা বলেছে। সেই নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে তাদের কি মানে পরিকল্পনা, তারা কি চায়, কি করতে চায়, তারা পদযাত্রা করেছে, দেশব্যাপী ব্যাপকভাবে পদযাত্রা করেছে। তারা বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছে, তারা বলার চেষ্টা করছে যে আমরা মানুষের মতামত নিয়ে এসেছি, সেখানে আমরা তাদের কথা বলবো, তাদের নির্দেশিত ইয়েতে আমরা পরিকল্পনা দিব আর কি। তো সেইটা দেখার বিষয় আছে 3 তারিখে। 5 তারিখে সনদের শেষ পর্যন্ত কী ছিল সেটাও দেখার বিষয় আছে, কারণ সনদের কিছু কিছু ব্যাপারে কিন্তু খসড়া নিয়ে দ্বিমত ছিল। অনেকে সেখানে শেষ পর্যন্ত যেমন কয়েকটি দল, সিপিবি, তারপরে আপনার জাসদ, তারা কিছু কিছু আপত্তি করেছে সংবিধানের মৌলনীতি কিছু বাদ দেওয়ার বিষয়। তো শেষ পর্যন্ত এই সনদে কী থাকছে সেটাও দেখার বিষয়। তো ঐক্যের মাঝখানে মনে করি এক ধরনের চির ধরেছে 1 বছরের ভিতরে, যেটা একটু দুঃখজনক আর কি। এখন সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মিলে আমি মনে করি যে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, কিছু ইস্যুতে আমি মনে করি একটা ঐক্য থাকা উচিত, যে ন্যূনতম একটা সমঝোতা থাকা উচিত, সংহত হওয়া উচিত, যে এই ইস্যুগুলোতে আমরা একসাথে পথ চলবো। তো সেটার ব্যাপারে কি হয় সেটা আসলে 3 তারিখ এবং 5 তারিখে দেখতে হবে। মান্না ভাই যেটা বললেন যে বিএনপির এক ধরনের চিন্তা আছে, জামাতের এক ধরনের চিন্তা, এনসিপির এক ধরনের চিন্তা, এই সব মিলিয়ে পরিস্থিতিটা আসলে 3 এবং 5 তারিখের দিকে আমাদেরকে একটু নজর রাখতে হবে যে সেখানে একটা আবার কি ঐক্য হবে নাকি ঐক্যটা আরও মানে বিভেদের দিকে, বিভাজনের দিকে চলে যাবে, সেটা একটু লক্ষ্য করার বিষয় আছে। তো সেক্ষেত্রে ট্রেনের যে যাত্রাটা আমরা যদি ধরি, তাহলে যে জাতীয় নির্বাচনের যে প্রত্যাশা সেই জায়গায় আসলে কি ধরনের অবস্থা হবে? যেটি মান্না ভাইও বললেন, আমরা বলি এই সরকার তো 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য সরকার আসেনি। তারা নিজেরাও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিজেও বলেছেন তিনি নির্বাচনের সর্বশেষ লাস্ট ফ্রেম যেটি তিনি জুলাই দিয়েছেন, যেতে অনেকেই কিন্তু সেখানে রাজি নয়। ফেব্রুয়ারি, এপ্রিল এই ধরনের একটা কথা শোনা যাচ্ছে। তাহলে নির্বাচনের কী হবে যদি এই ধরনের ঘটনা, পরস্পর বিরোধী অবস্থানে সবাই চলে যায়? আমার মনে হয় প্রফেসর ইউনূস সম্ভবত এখন নির্বাচন দিতে আগ্রহী। উনি সামগ্রিক যে পরিস্থিতি, বিভিন্ন সময় যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, তাতে উনি আর মনে হয় না ক্ষমতা প্রলম্বিত করতে চান। যদিও একটা কথা বাজারে চালু আছে এবং জোরালোভাবে, সেটা হচ্ছে যে সরকারের ভিতর সরকারের কিছু কিছু অংশ আছেন যারা ঠিক নির্বাচন প্রলম্বিত করে ক্ষমতা থাকতে চান। তো উনি ব্যক্তিগতভাবে সেটা চান বলে আমার মনে হচ্ছে না। এবং সেখানে ওনার অবস্থানটা পরিষ্কার করা উচিত। এবং হতে পারে, আমি জানি না 8 তারিখে অথবা 5 তারিখে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কিনা, হয়তো একটা ভাষণ দিতে পারেন, সেখানে হয়তো পরিষ্কার করতে পারেন। উনি তো ইতিমধ্যে
গত 1 মাসে কিন্তু উনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কী হবে সেটা উনি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং কিছু নির্দেশনা দিয়েছেন। সেখানে কত ফোর্স মোতায়েন করা হবে, প্রশিক্ষণ দেওয়া হবে ইত্যাদি বিষয়ে আলোচনা করেছে। তাতে কিন্তু এক ধরনের মনে হচ্ছে যে উনি নির্বাচনমুখী হতে চাচ্ছেন। এখন সেটা কি ফেব্রুয়ারি না এপ্রিল, তবে ফেব্রুয়ারি পরে গেলে সেটা একটা নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাবে বিভিন্ন কারণে, আবহাওয়া, পরীক্ষা সব কিছু মিলে অনিশ্চিত হবে। বলে ফেব্রুয়ারির মধ্যে বা সম্ভবত তার আগেই করা উচিত এবং এই কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত আর কি। এবং আমার মনে হয় একটা বিষয় হচ্ছে কি, রাজনৈতিক দলগুলোকে দেখা গেছে যে প্রধান উপদেষ্টা যখন খুব ক্রাইসিসে পড়েন তখন এদেরকে ডেকে পাঠান, কিন্তু সে আলোচনায় কিন্তু সব দল যায়, একসাথে কথা বলার সুযোগ হয় না। আমার মনে হয় এই আলোচনাটা আর বেশি বাড়ানো উচিত। উনি এই ক্ষেত্রে হয়তো কাউকে একেবারে নিবিড়ভাবে এই আলোচনা চালিয়ে যাওয়ার জন্য কয়েকজনকে দায়িত্বও দিতে পারেন, যেটা সংযোগ যাতে থাকে রাজনৈতিক দলগুলোর সাথে, কারণ সময় কিন্তু বয়ে যাচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ সময়, খুব সময় কিন্তু হাতে বেশি নেই। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান, কয় মাস হাতে আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সনদ, ইশতেহার সব মিলিয়ে কী হবে? তো এই জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সাথে ওনার সম্পৃক্ততা অনেক বাড়ানো উচিত। জি, আমি ছোট বিরতি যাবার আগে একটা ছোট প্রশ্ন করেই মান্না ভাই যাবো। সেটি হচ্ছে যে একটা প্রশ্ন আসছে, আমরা দেখেছি দেবপ্রী ভট্টাচার্য একটা সেমিনারে তিনি বলেছেন সরকারের ভিতরে সরকারের কথা বলা হচ্ছে এবং আপনিও বলেছেন যে নির্বাচনটা আসলে দিয়ে দিবে বলে মনে হয়। তো সরকারের ভিতরে সরকার যদি এই এই প্রশ্নটি যখন উঠেছে, এখানে কি মনে হয় যে সরকারের ভিতরে সরকারের কোনো একটা অংশ নির্বাচনকে বিলম্বিত করবার জন্য তাদের একটা অভিপ্রায় আছে? প্রথম কথা হলো, আমার কনভিন্স হতে হবে যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে। যারা বলছেন তারা এটা স্পেকুলেট করছেন, সন্দেহ করছেন, কিন্তু আছেই যে সেটা কি দিয়ে বুঝলেন। কোনো জায়গাতে এরকম ডাইকোটমিতে আমি দেখি নেই, কোনো জায়গাতে এরকম ডাবল ডিক্লারেশন দেখিনি, একটার পাল্টা আর একটা দেখিনি। এখন যদি বলি যে ছাত্ররা যেগুলো করছে, ওরা তো ঠিক ওই অর্থে সরকারের মধ্যে সরকার নয়, তারা সরকারের মধ্যে এক যুবকদের একটা ডিসেন্টিং অল দ্য টাইম, যারা নিজেদেরকে প্রেশার গ্রুপ ভাবতে ভালোবাসত, সরকারে গিয়েও তারা নিজেদেরকে প্রেশার গ্রুপ ভাবে সেইভাবে। সেটা ছাড়া যদি বলেন তাহলে সরকারের মধ্যে আর একটা সরকার, ওনারা ব্যাখ্যা করে বলতেন যদি, তাহলে তো আমি বুঝতে পারতাম। এখন আমি এটা ধরতে পারছি না। আমি এরকম মনে করি না যে সরকারের মধ্যে এরকম কোনো ট্রেন্ড আছে না এখনই ভোট দেন, না পরে ভোট দিতে হবে, সেরকম না। চিন্তা থাকতে পারে, যেমন ধরেন আমি মনে করছি যে ফেব্রুয়ারিতে ভোট হওয়াই দরকার, কিন্তু আপনি মনে করছেন না ফেব্রুয়ারিতে কেন, এটা ডিসেম্বরে হতে পারে। আবার উনি ভাবছেন না এটা জুলাই হলে ভালো হয়, এরকম হতে পারে। কিন্তু একে কেন্দ্র করে আমরা আলাদা করে চর্চা করছি যাতে আমরা আমাদের মতো করে বিষয়টা স্টাবলিশ করতে পারি, এরকম আমি দেখছি না। এই জন্যে এইটার উপরে আর কিছু বলার নেই আমার। তার মানে সরকারের পক্ষ থেকে নির্বাচন দিবার ক্ষেত্রে আপনি কোনো দেরি করবার অভিপ্রায় আপনি? আমি গত কয়েকটা জায়গাতে বলেছি, ওপেন পাবলিক মিটিং আমি বলেছি, প্রফেসর ইউনূস ক্ষমতার জন্য আর একটা ধান্দা বানাচ্ছেন, আমি মনে করি না। ডে ওয়ান থেকে আমি মনে করি না। বিকজ আপনি নিশ্চয়ই জানেন উনি আমার শিক্ষক ছিলেন, ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল, আমি তাকে খুব ভালো করে জানি। মানে ওনার অ্যাপটিচিউড বা ন্যাক, তার পছন্দ অন্যরকম। উনি রাজনীতিটাই খুব পছন্দ করেন না। টেস্ট করা বলেন একটা স্বাদ লাগে এটা করতে, কিন্তু ওনার কাছে স্বাদ লাগে না রাজনীতি। উনি মনে করেন তার চেয়ে এনজিও ওয়ার্ক অনেক বেশি ভালো, বা এই টাইপের কতগুলো আছে। আমি আমাদের সাথে যখন সংলাপ হয়েছে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এরকম কোনো চিন্তা আছে, মতলব আছে? ওইসব প্রশ্নই আসে না। আমি তাকে বললাম যে আপনি নিজে যত বড় জায়গায় এখন আছেন, ওখান থেকে আপনার প্রধান উপদেষ্টার চেয়ার একটু নিচেই আছে, উপরে নাই তো। কই সেটা যাই হোক, আমি আরেকবার হতে চাই না, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। এবং দেখেন, উনি যদি ক্ষমতায় থাকবার চিন্তা করতেন, ডেফিনেটলি ওনার পার্টির দিকে যাওয়া দরকার ছিল। অনেকে এরকম বলে বেড়ায় না, এখানে ওখানে টকশোতে বলে, অন্য জায়গায় বলে। জেনারেল ওয়াকারের কোনো ধান্দা আছে সে ক্ষমতায় নেবে। আমি প্রায় সবাইকে জিজ্ঞেস করেছি, তার যদি ধান্দাই থাকবে তাহলে তার সবচেয়ে ভালো সময় তো গত বছরের আগস্ট মাস ছিল। তখন উনি এই অভ্যুত্থানকে প্রোটেকশন দিয়ে এখন ক্ষমতা নিতে যাবেন, এটা কিভাবে হয়? আমি ওইটাও অ্যাকসেপ্ট করি না। যুক্তির কথা বলছি আমি। এখন ভেতরে আরও তলে তলে কেউ ওয়াকার সাহেবের এতই ঘনিষ্ঠ আছেন যে তার মতলবটা উনি জানেন ব্যক্তিগতভাবে, তার সাথে তো আমি কন্টেস্ট করতে পারবো না। কিন্তু আমি এরকম দেখি না। একইভাবে প্রফেসর ইউনূস ক্ষমতা স্থায়ী করবার জন্যে বা দীর্ঘস্থায়ী করবার জন্য কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন, কোনো কৌশল করছেন, আমি তো তা দেখছি না। প্রিয় দর্শক, আমরা কিছুটা বুঝলাম এবং সেই জায়গায় একটা স্পষ্টতা, এবং যেহেতু প্রবীণ রাজনীতিবিদ, ছাত্রনেতা থেকে আজকে এই পর্যায় পর্যন্ত মাহমুদুর রহমান মান্না ভাই, তিনি প্রফেসর ডক্টর ইউনূসের যে কথাটা, অভিপ্রায়টা তিনি বললেন যে আসলে মূলত তার
ক্ষমতা দীর্ঘায়ু করবার কোনো অভিপ্রায় তো নেই, এবং একই সাথে আমাদের সেনাবাহিনীর যে প্রধান, তার কথাও তিনি বললেন যে স্পেকুলেট যেগুলি হয়, মানুষ টকশোতে যেগুলি বলে, সেগুলি যদি সত্যি হতো তাহলে 5ই আগস্টের পরেই তো তিনি ক্ষমতা নিতে পারতেন। সুতরাং এই সব কিছু মিলিয়েই আসলে বাংলাদেশের নির্বাচনের পথের দিকে যাবার যে আশাবাদ, সে আশাবাদটা ব্যক্ত করেছেন জনাব মাহমুদুর রহমান মান্না। তিনি থাকবেন আমাদের সাথে আবার একটা বিরতির পর, এবং একই সাথে আজকের অতিথি সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার মুকুল, তিনিও থাকবেন। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। স্প্যানি মির্জাবস্যী বেড়াতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার রয়েছেন আমাদের সাথে। আমরা নির্বাচনের কথা বলছিলাম, এবং সেই প্রসঙ্গে জুলাই ঘোষণাপত্র একটা বড় ধরনের ইস্যু জাতির সামনে। আমরা দেখতে পেয়েছি আগামী 5ই আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করার কথা রয়েছে। আমি মুকুল ভাইকে দিয়ে প্রশ্নটা করতে চাই, এবং সেখানে সকল পক্ষের উপস্থিতি সেটা করা হবে। এই জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু অনেক পক্ষ বিপক্ষ, যে নোট অফ ডিসেন্ট, বহু কিছু কিন্তু হয়েছে। এখন সকল পক্ষ উপস্থিত থাকলো, কিন্তু সেই ঘোষণাপত্রের মধ্যে যদি সকল পক্ষ একমত না হয়, তাহলে সেই ঘোষণাপত্রের ভবিষ্যৎ কী হতে পারে, বা একমত না হলে কি হতে পারে? জনাব খায়রুল আনোয়ার, আপনি কীভাবে দেখছেন? এখন ঘোষণাপত্রে শেষ পর্যন্ত কি আছে চূড়ান্ত পর্যায়ে, যে সেটা কিন্তু আমরা এখনও জানি না আর কি। একটা ধারণা করা হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে খসড়া দেওয়া হয়েছে, তারা হয়তো সেটা মতামত দিয়েছে। এখন এই কয়েকদিনে সেটা হয়তো চূড়ান্ত করা হবে। তো চূড়ান্ত হওয়ার আগে আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না কি থাকছে। আর ঘোষণাপত্র নামে জানবেন যে হয়তো এটার সাথে ওইটা ঠিক মানে কোনো মিল নেই, কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে কিন্তু 3 জোটের রূপরেখা করা হয়েছিল, কিন্তু সেই 3 জোটের রূপরেখা 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পর বা পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে তারা ঠিক সেইভাবে বাস্তবায়ন করেনি। তো কাগজের অনেক কিছু থাকে, ঘোষণা থাকে, থাকা উচিত হয়তো এগুলো। এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, তার গণঅভ্যুত্থানে যে পটভূমিতে হয়েছে, মানে দেশ হাজারের মতো মানুষ মারা গেছে, কয়েক হাজার 20-25 হাজার আহত হয়েছে, এখনও অনেকে চোখ হারিয়ে আছে, অনেকে হাত পা হারিয়েছে। তাদের একটা মানে চেতনার বিষয়গুলো থাকা উচিত। এখন সেখানে আলটিমেটলি যে কী দাঁড়াচ্ছে সেটা আমাদের দেখার বিষয় আছে, কিন্তু এটাকে একেবারে খুবই যে একটা ব্যতিক্রমী কিছু সেটা আমি মনে করি না। আসলে নির্বাচনটা আমাদের নির্বাচনের দিকে ফোকাসড হওয়া উচিত। এই সরকার, আমি মান্নামের বিরতির আগে বলছিলেন যে প্রফেসর ইউনূসের রাজনীতির বিষয়টা খুব একটা পছন্দের বিষয় না, কিন্তু উনি একটা সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়েছেন, এবং বিষয়টা ওনার রাজনীতি ওনার হাতে চলে আসছে। এখন এটার সমাধান উনি কীভাবে করবেন? উনি আবার বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আমি উপহার দেব, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেব। এখন সেটা উনি কতটুকু সক্ষম হবেন সেটা একটা দেখার বিষয় আছে। আরেকটি বিষয় হচ্ছে যে উনি যে এতগুলো সংস্কার কমিশন করেছেন, এটা কি খুব একটা প্রয়োজন ছিল কি না? কয়েকটি বিষয় ছাড়া সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, আর কয়েকটি করেছেন, সেগুলো কিন্তু এখন আমরা কোনো আলোচনায় দেখি না। গণমাধ্যম সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশন, এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনায় নেই। ওনার আসলে শুরু থেকেই ফোকাসড হওয়া উচিত ছিল, ওনার অগ্রাধিকার নির্ধারণ করা উচিত ছিল, তাহলে তো সমস্যাটা একটু কম হতো আর কি। এইগুলো করার ফলে হয়ে গেছে ওনার জন্য সমস্যাগুলো অনেক বেড়েছে ওনার পক্ষে। এখন সামনের দিনগুলো আমি মনে করি খুব ক্রুশিয়াল হবে, এবং এক্ষেত্রে সরকারের যেমন সহনশীলতা দেখাতে হবে, রাজনৈতিক দলগুলোর ভিতরেও আমি যেটা আগেই বলেছি যে একটা কিছু বিষয়ে তাদেরকে ঐক্যমত হতে হবে। যে ধরেন এই সনদের বিষয় বলেছে, যেটা আইনি ভিত্তি না দেওয়া হলে জামাত বলেছে আমরা এটার বিরুদ্ধে মামলা করব, আমরা স্বাক্ষর করব না। এই যে কথাগুলো বলা হচ্ছে, এবং এটা যদি তারা মিন করে থাকে, তাহলে তো একটা সংকট তো দেখা দিতেই পারে। এনসিপি আবার কালকে কি ঘোষণা দেয় শহীদ মিনার থেকে, সেটাও দেখার বিষয় আছে, তাদের নতুন বাংলাদেশের বিষয়। তারাও যদি আবার কোনো শর্ত যুক্ত করে, শর্ত প্রযোজ্য করে, তো সেটা নিয়ে আরেকটা সমস্যা দেখা দিতে পারে। তো এখন এই যে বিষয়গুলো আসছে, আমাদের সময় কিন্তু খুব কম। সেই হিসেবে আমি মনে করি আমরা গত বছরের জুলাই আগস্টকে স্মরণ করে আমাদের মনে হয় যে আমরা এমন কিছু একটা এই ঘোষণা থেকে এবং ইশতেহার থেকে এমন কিছু আসুক যেটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, একটা আশার আলো দেখাতে পারে, মানুষদের একটা স্বস্তির নিঃশ্বাস থাকতে পারে। মানুষ এখন এক ধরনের কিন্তু অস্বস্তি এবং হতাশার মধ্যে আছে, কিন্তু এক ধরনের অনিশ্চিত অবস্থার ভিতরে আছে। আসলে কি হচ্ছে, কোথায় যাচ্ছে? 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, এরপর আরও 1 বছর পার হয়ে গেছে। এখন তো মানুষ আশা করছে যে একটা না, নির্বাচনের দিকে মানুষ যাবে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, মব সন্ত্রাস বন্ধ হবে। সেটা যদি সেই ক্ষেত্রে যদি ঘোষণাপত্র বা ইশতেহার যদি কোনো কিছু নিশ্চয়তা দিতে পারে, সেটাই মানুষের জন্য স্বস্তির কারণ হবে।
জি, মান্না ভাই শুনছিলেন এবং বলল যে মান্না ভাইটা হয়তো জানেন যে খসড়া যে জুলাই ঘোষণাপত্র সেখানে কি আছে, নিশ্চয়ই আপনি হয়তো সামান্য কিছু অবগত আছেন। তো যেই শঙ্কাটা সেটি হচ্ছে যেটা বলছিলাম যে সেই ঘোষণাপত্রের মধ্যে যদি সকলে ঐক্যমত না হয়, যদি সকলে স্বাক্ষর না করে, জামাত বলছে যে তারা আদালতও যেতে পারে, আপনি আসলে কি দেখেছেন সেখানকার মধ্যে? আপনার কাছে নিশ্চয়ই ড্রাফট কপিটা এসছে কিনা? মানে আপনার প্রশ্নের মধ্যে না দুটো প্রশ্ন হয়ে গেছে, কিন্তু সেদিকে আমি পরে যাই। তার আগে বলি, কোনো খসড়া ঘোষণাপত্র তো তৈরি হয়নি, আমি তো পাইনি। আমার মতো অনেক রাজনৈতিক দল আছে, তারা পায়নি। প্রথম দিকে এরকম একটা খসড়া ঘোষণাপত্রের সম্ভবত বিএনপি, জামাত এবং এই এনসিপিকে দেওয়া হয়েছিল। তো সেটা দেওয়া হয়েছে কীরকম, মানে আমি কথাবার্তা বলে যেটা দেখেছি, একটা ড্রাফট দেওয়া হয়েছে। দেখেন, ঘোষণা মানে কিন্তু 40 পৃষ্ঠার ডকুমেন্ট না, 2 পাতা বা 2 পৃষ্ঠা। আপনার আমাদের স্বাধীনতার ঘোষণা দেখেন, মাগনা কার্টা দেখেন, সারা বিশ্বে তো অনেক বড় বড় ঘটনা ঘটেছে। ওই ঘটনাটাকে ধরে রাখা, তার প্রতি রেসপেক্ট দেখানো এবং তার ফিউচার ডাইরেকশন বলা, এটাই ঘোষণার কাজ হয়। ওইটার মধ্যে আগামী দিনে আমি কী কর্মসূচি পালন করব, কীভাবে নারী সংখ্যা ঠিক করব, কখনোই এগুলো থাকে না। এটা আলাদা। জাতীয় সনদ যেটা করছেন, জুলাই সনদ, সেটা আর জুলাই ঘোষণাপত্র দুইটা আলাদা হতে হবে। আলাদা করে জুলাই ঘোষণাপত্র আমি দেখিনি, আমি এটা শুনেছি। যে ড্রাফটটা দেওয়া হয়েছিল, তো যেমন ধরেন আপনি আমার কাছে ড্রাফট পাঠালেন, 3 জনের কাছে ড্রাফট পাঠালেন, আমি ওর মধ্যে লিখে দিলাম, এইটা কেটে দিলাম, এখানে এই প্রস্তাব দিলাম, আমি একরকম, উনি আর একরকম, আরেকজন আর একরকম দিলেন। যদি 3 জনকে নিয়ে আলোচনা করে একটা কনসেনসাস ওখানে বিল্ড করতে পারতেন, ওই চেষ্টাই করা হয়নি। এখন যে বলছে 5 তারিখে, কিসের ভিত্তিতে বলছে আমার কাছে খুব সারপ্রাইজিং লাগে। আমি খোঁজ করবার চেষ্টা করেছি যে ড্রাফটটা কি হয়েছে আজকে 2 তারিখ রাত, 3 আর 4, 2টা দিন। তো এই 2টা দিনের মধ্যে আপনি যেটা করবেন, মানে আপনি চাপিয়ে দেবেন নাকি? শেষ পর্যন্ত তো চাপিয়ে দেওয়াই হচ্ছে। যেটা ছাত্ররা যখন বলল যে তারা শহীদ মিনারে গিয়ে এই ঘোষণা বা প্রোক্লামেশন দেবে, তখন বললো না, এরকম করে হবে না, আমরা উদ্যোগ নিচ্ছি যাতে ঐকমত্যের ভিত্তিতে এটা আমরা করব। তো জাতীয় ঐকমত্যের কী চেষ্টা করেছেন? কিচ্ছুই করেন নাই। এখন দে হ্যাভ নো রাইট টু গিভ ইট। কারণ আমি তো বিরোধিতা করতে পারি, আমার পছন্দ হলো না। আপনি খেয়াল করে দেখেন, 15 বছর ধরে সমস্ত রাজনৈতিক দল, সোশ্যাল ফোর্সেস আন্দোলন করেছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, গুম খুন মেলা কিছু, কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনের নেতৃত্বটা নিয়েছে ছাত্ররা। ওরা কি কেড়ে নিয়েছে? তা নেয়নি। রাজনৈতিক দলগুলো মাঠটা রাখতে পারেনি, এরা নিয়েছে। নেবার পরে ওদের আনন্দ ধরে না, আমরাই করেছি। তখন রাজনৈতিক দলগুলো বলছে, কারণ তোমরাই খালি করেছো, আমরাও তো ছিলাম, আমাদের নেতা এই করেছেন, আমাদের নেত্রী এই করেছেন, আমাদের অমুক কর্মী এত জেল করেছে, এগুলো বলেছে। মানে নিজেরাও যে ছিলাম, এটা বলবো, আমরা ছিলাম তো আসলে এই সামগ্রিক আন্দোলনে। তখন তাদের জবাব ছিল, 15 বছরে একটা খুঁটিও দাঁড়াতে পারেননি। তার মানে নেতৃত্বের প্রশ্নে যে দাবি, সেই দাবি আলাদা আলাদা আছে। ওটার কোনো আলোচনা তো হয়নি এখন পর্যন্ত। এই রকম করে কনস্টিটিউশনের মধ্যে দেওয়া, একসময় প্রশ্ন উঠেছিল যে এরা তো আসলে স্বাধীনতাও স্বীকার করতে চাচ্ছে না। নিশ্চয়ই 24-এর অভ্যুত্থানটা বিশাল অভ্যুত্থান, কিন্তু মুক্তিযুদ্ধকে ছাপিয়ে তোলে না। আপনি যত দুঃখ কষ্টের কাহিনী, অত্যাচারের কাহিনী বলছেন এখনকার সময়, সবগুলোই মর্মস্পর্শী, সবগুলোর প্রতি আমরা রেসপেক্টফুল। কিন্তু স্বাধীনতা যুদ্ধটা 10 মাস ধরে পাখির মতো গুলি করে বেড়েছেন, কোনো লাইসেন্সও লাগে নাই। তো ওই দুটোকে আপনি এক করতে পারবেন না। তো ওগুলোরও নিষ্পত্তি ভালো করে হয়েছে তা মনে করি না, যদিও এই নিয়ে ভুল বোঝাবুঝিতে দূর হয়েছে, এটা আমি স্বীকার করছি। তাহলে এতগুলো বিষয় একেবারে আনটাচড, আনরিজলভড, আনটকড রেখে আপনি কীরকম করে ঘোষণা দিতে পারেন? আমি জানি না প্রেস সেক্রেটারি কীরকম করে বললেন যে এটা 5 তারিখে তারা করবেন এবং সবাইকে যারা মানে এই আন্দোলনে অংশী ছিলেন তাদেরকে বলা হবে। আজকে 2 তারিখ রাত্রেবেলা 11টা হয়েছে, আমি তো কিছু পাইনি। আমি আন্দোলনে অংশী, আমার যে অনেক বেশি কয়জন ছিল আমি তো সে প্রশ্ন করতে পারি, আমি প্রশ্ন তুলছি না, কিন্তু আমরা জেল কেটেছি, যাই করেছি, সবই করেছি, আমি তো জানি না এখন পর্যন্ত। আমার দলের কাছে কিছু আসেনি। আমরা যারা মিলে ওই যে গণতন্ত্র মঞ্চ করেছি তাদের কারো কাছে কিছু আসে নাই। তো হঠাৎ করে 5 তারিখে ডেকে ঘোষণা দিয়ে দিলেন এই হচ্ছে জুলাই ঘোষণা। দিস উইল বি ভেরি আনফেয়ার, আনডেমোক্রেটিক। আমি জানি না এটার পরিণতি কী হবে। আমি মনে করি সরকারের শুভবুদ্ধি হবে। আজকে আমার কথা শুনে হোক, অথবা ইতিমধ্যে অন্যান্যরা বুদ্ধি পরামর্শ দিয়ে থাকলে হোক, তারা হয়তো এটা পরে করবেন। 5 তারিখে দেবেন কীরকম করে, আমি কোনো যুক্তি দেখছি না। কিন্তু পরে করলে যারা এটাকে খুব দ্রুত চাচ্ছে তাদের মধ্যে আবার এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হবে কিনা? মানে আপনি যদি অলস হন, তার দায় আমি নেব কেন? আপনি আগে করলেন না কেন? এতগুলো দেখেন 166টা প্রশ্নের উপর আলোচনা করে
ঐকমত্য কমিশন তাকে একটা সাম আপ করে নিয়ে চলে এসছে অলমোস্ট। আর ওটা তো 3 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, মানে 4 পৃষ্ঠা হলো, 5 পৃষ্ঠা হলো, সেইটা আপনি 1 বছর ধরে করতে পারবেন না, এটা আমি মানবো কেন? সেই জন্য যদি ওরা রাগ করে, রাগ করা যুক্তিসঙ্গত, কিন্তু আমার উপর তো রাগ করতে পারবে না। আমি বরঞ্চ যারা দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন তাদের উপরে রাগ করব। আমি কিন্তু আসলে জানি না, আমি এটা কোনো উষ্মা প্রকাশ করছি না, রাগ অভিমান প্রকাশ করছি না। আমার বক্তব্য হচ্ছে, আপনারাই বলেছিলেন জুলাই ঘোষণা আমরা কনসেনসাসের ভিত্তিতে দেব, কথাই তো বলেনি আমার সাথে। আমি তো এটার পার্টি ছিলাম, আমার একটা জোট ছিল, সেই জোটের সাথে কথা বলেন নাই। 3টা পার্টির কাছে পাঠিয়েছিলেন, সেটার কোনো সমাধান হয় নাই। তাহলে এখন কীরকম করে বলতে পারেন, মানে যে ফর্মাল ডিক্লারেশন যে 5 তারিখ বিকালবেলা এইটা প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন আমাদের সবার সামনে। তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে 5 তারিখ ঘোষণা না করে এটাকে একটু পিছিয়ে দিয়ে আর একটু বেশি ম্যাচিউর করে? আমি সাজেশন দিতে যাবো, আগে তারা বলুক তারা কী করেছে। আমি যা বলছি তাই কি সত্যি, নাকি আসলেই আমাকে বাদ দিয়ে বাকিদের সাথে তারা কথা বলছে, আমি তো তাও জানি না। নাকি তারা মনে করছেন তারা এমন কিছু তৈরি করেছেন যে আমরা সবাই তাতে অ্যাগ্রি করবো, কিছুই জানি না। তাহলে কীভাবে বলবো? কিছুই না জানলে তাহলে আপনারা তো অংশীজনতা। ওই জন্যই তো বলছি অংশীজনের সামনে এটা ঘোষণা করা হবে। তো অংশীজন তো আমাকে বাদ দিয়ে অংশীজন বলতে পারবেন না আপনি, সেটা তো আপনি করেননি। আমি আবার বলি, তাদেরকে আমি কাঠ করে দাঁড় করাচ্ছি না, 6 মাস পরে তারা নাই, এখন বেশি হিসেবে ধরলে বলবো যে এখনই চলে যাব, তখন আমি কি করব? আমি একটা বিপদে আছি, আমি বুঝি, কিন্তু অন্যরা বুঝুক বা না বুঝুক। আমি এই জন্য এই সরকারকে সমর্থনই করতে চাই এখনও, উইথ 100% ক্রিটিসিজম। আমি তাকে সমর্থন করছি এবং পরামর্শ দিচ্ছি, ভাই এটা বুঝে করেন। আমার যদি ভুল বোঝা হয় তাহলে আপনি আমাকে বুঝিয়ে দেন যে আপনি ঠিকটা বুঝেছেন, এইভাবে করেন। আমি এই টক শোতে তাই বলবো, বক্তৃতায় গিয়ে তাই বলবো। আমি যেমন প্রফেসর ইউনুস সম্পর্কে এত ব্লান্টলি বলছি যে ক্ষমতার লোভ করছেন না, এরকম কেউ বলেছে নাকি? কেউ বলে না সাধারণত। যখন আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকে তখন অলওয়েজ আপনাকে অ্যাট বে রাখাই ভালো, যাতে আপনাকে সময় অনুযায়ী আমি এক্সপোজ করতে পারি। আমি তো তা তো করছি না। আমি মনে করছি যে এরা কোনো পার্টি করে নাই, এদের এইসব ধান্দা নাই, এরা নিজের ফিল্ডে ফিরে যেতে চায়, এগুলো আমি এখনও বিশ্বাস করি। এরা দুর্নীতি করেনি, লুটপাট করেনি, ডাকাতি করেনি, রেপ করেনি। দিস ইজ এ ভেরি ফেয়ার জেন্টল গভর্নমেন্ট, এগুলো নিয়ে আমার কোনো ডিবেট নেই। কিন্তু পলিটিক্স ইজ পলিটিক্স। রাজাকে তো রাজনীতি জানতে হবে, রাজ্যটা কীভাবে চালাবে, রাজ্যের প্রজাদের কেমনে সন্তুষ্ট রাখবে, রাজ্যের যারা গণ্যমান্য লোক তাদেরকে কীরকম করে একসাথে রাখবে, ওটা যদি না জানে তাদের শিখতে হবে। আমি কিন্তু মাঝে মাঝে বলি, জিয়াউর রহমান জীবনে রাজনীতির কাছে ছিলেন না, মুক্তিযুদ্ধ করেছেন, সেটা অন্য কথা। উনি ক্ষমতা নিয়ে যদি এই এতদিন ধরে চলবার পরে একটা পার্টি বানিয়ে থাকতে পারে যে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি, প্রফেসর ইউনুস তো তার চেয়ে অনেক বড় মাপের লোক। উনি কেন রাজনীতির কিছুই করতে পারলেন না? উনি কেন একটা ঘোষণা তৈরি করতে পারলেন না? উনি কেন একজনকে দায়িত্ব দিতে পারলেন না? অথবা পলিটিক্যাল পার্টি ধরেন 3 জন বা 5 জন, 5 পার্টি থেকে প্রতিনিধি রেখে বসে দিতে, আপনারা বসে এটা তৈরি করেন, তাও তো হতে পারতো। অনেক পথ ছিল। আমার মতো মানুষ, আমি হেলিতেলি তো নই, আমি তো জানি না, অনেস্টলি বলছি আমি জানি না যে ঘোষণাপত্রটা কি হচ্ছে। আপনি আমাকে ওই দিন সকালবেলা বিকেলবেলা দিলেন এই যে এই ঘোষণাপত্র, আর আমার ড্যাং ড্যাং করে বগল বাজাতে বাজাতে বলতে হবে যে হ্যাঁ ওরা খুব ভালো কাজ করেছেন। আমার তো বুঝতে হবে কাজটা ভালো হয়েছে কি না। আমি এইটুকু আপনার মাধ্যমে সবাইকে অ্যাসিওর করতে পারি, আমি অযথা কোনো বিতর্ক করব না। কেউ যদি আমাকে বোঝাতে পারে যে হ্যাঁ এটা এই কারণেই ঠিক, আমি তা মেনে নেবো, হয়তো একদিন পরে মানবো, কিন্তু কোনো ট্রাবল করবো না, এখনও করি নাই। এবং একই কথা বলি, এই যে একটা গভর্নমেন্ট আছে, 20 কোটি মানুষ তাকে সমর্থন করে, করে ডিস্টার্ব করেছে, কেউ দাবি দেওয়া তুলেছে, বৈষম্যের কথা বলেছে, তারপরে সবগুলো পলিটিক্যাল পার্টি সমর্থন করেছে। বিএনপির মতো এত বড় পার্টি নির্বাচন কত করেছে, কিন্তু কোনো হরতাল ডাকে নেই, কোনো সভা সমাবেশ ডাকে নেই, সরকারি বিরুদ্ধে একটা প্রতিরোধ করবার কাজ করে নেই। তো তারা তো এর চেয়ে বেশি তারা কী চান? এই রকম আনইকুইভোকাল সাপোর্ট কোনো গভর্নমেন্ট পৃথিবীর কয় জায়গায় পেয়েছে আমি জানি না, এরা যেরকম পেয়েছেন। তারপরে যদি তারা না পড়েন সেটা আমাদের দুর্ভাগ্য, তাছাড়া তার বলার কিছু নেই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কথাগুলো, আমরা আবারও একই কথা নিয়ে ফিরে আসব। আমরা জুলাই চেতনা, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, জুলাই সনদ, আগামী নির্বাচন, সব কিছুর আমরা কথা বলছিলাম এবং সেই কথাগুলোর সাথে আমাদের সাথে আবারও অতিথি হিসাবে যে দুজন আজকে স্টুডিওতে রয়েছেন তারা থাকবেন শেষ বিরতির পরও। সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার মুকুল এবং নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। প্রিয় দর্শক, আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। ইসমানী মির্জা শুভরাত্রিতে আমরা সমসাময়িক প্রেক্ষাপট কথা বলতে গিয়ে জুলাই চেতনা, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, এই সকল বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, আমাদের রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার মুকুল। আমরা মান্না ভাইয়ের কাছে শেষে আসি মুকুল ভাই আপনার কাছেই, যে এখন যে পরিস্থিতি, আজকে যদি আমরা
2 তারিখ রাত শেষ হয়ে যায় ধরে কিছুক্ষণ পর। এই সর্বশেষ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার 8 তারিখে তাদের হয়তোবা 1 বছর পূর্তি করবে, আর পতিত আওয়ামী সরকারের পালিয়ে যাওয়ার 5 তারিখে সেটি বর্ষপূর্তি পালিত হবে। আপনি সরকারের সফলতা, ব্যর্থতা, আশা, নিরাশা সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখেন? এটা আসলে এক কথা বলা মুশকিল, কারণ এটা অবশ্যই স্বীকার করতে হবে যে পতিত স্বৈরাচারী সরকার দেশকে 15 বছর যে পর্যায়ে নিয়ে গিয়েছিল, হত্যা, গুম, খুন, বিচারবহিত হত্যা, আয়নাঘর, ব্যাংকের টাকা লুপাট করে বিদেশে পাচার করা, বিচারহীনতা, মানবাধিকার লঙ্ঘন, সেখান থেকে দেশটাকে খাদের কিনার থেকে ফিরিয়ে আনা আসলে এটা 1 বছরের মতো সম্ভব ছিল না, এটা ঠিক, এবং কোনোভাবেই সম্ভব না। সেখান থেকে কিন্তু তারা যেভাবে শুরু করেছিল, আমি মনে করি যে কিছু কৃতিত্ব তাদেরকে দিতেই হবে, যে এখন পর্যন্ত তারা যে একটা মানে লাইন ধরে এগোচ্ছে। তো সেখানে এই সফলতাটা আছে যে এক ধরনের সব বিভাজনের পরেও কিন্তু এক ধরনের ঐক্য আছে। মান্না ভাই যেটা বলেছিলেন যে বিএনপি সমালোচনা করছে কিন্তু বিরুদ্ধে কোনো নামছে না, কোনো কর্মসূচি দিচ্ছে না। এনসিপিও এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে, জামাতও এক ধরনের, এটা পলিটিক্যাল কৌশল, রাজনৈতিক কৌশল, যার যার রাজনৈতিক কৌশল, কিন্তু ওভাবে কিন্তু সরকারের তীব্র বিরোধিতা বা কোনো কর্মসূচি তারা যাচ্ছে না। তো সরকারের দিক থেকে আপনার যেটা ব্যর্থতা ছিল মনে করি, সরকারের প্রথম 6-7 মাস খুব সমস্যা সংকুল ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ আপনারা জানেন যে সব কিছুতেই আওয়ামী সরকার এটাকে একটা ক্যাডার বাহিনীর মতো তৈরি করে ফেলেছিল, প্রশাসনও তাই ছিল, সচিবালয় অস্থির ছিল, পুলিশ প্রশাসনের অস্থিরতা ছিল। তো সেটা 5-6 মাসের ভিতরে সেটা মোটামুটি কাটিয়ে উঠে উচিত ছিল সেটা সেক্ষেত্রে সরকার পুরোপুরি পারেনি। কিন্তু এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও সমস্যা রয়েছে। কয়েকদিন আগে গঙ্গাছড়াতে একটা ঘটনা ঘটেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে, এবার বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এখনও ঘটছে। তা আমার মনে হয় যে আইন শৃঙ্খলাটাকে সবচেয়ে প্রায়োরিটি এখন দেওয়া উচিত, সেক্ষেত্রে সরকারের ঘাটতি রয়েছে বলে আমি মনে করি। এবং আরেকটি বিষয় হচ্ছে কি, এই যে 1 বছরে প্রফেসর ইউনূস আমার মনে হয়েছে মন্ত্রিসভার কিছু কিছু সদস্যদেরকে নিয়ে কিন্তু খুব তীব্র সমালোচনা আছে, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়েও কিন্তু সমালোচনা, এবং ওনাকে একই সাথে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। স্বাস্থ্য উপদেষ্টা সবচেয়ে সমালোচিত উনি, কোথাও কোনো উপস্থিতি দেখবেন না। এই যে আপনার মাইলস্টোন ঘটনা ঘটে গেল, কোথাও ওনাকে দেখেছেন না, কিন্তু তারপর উনি আছেন কেন? অনেকে বলে যে উনি গ্রামীণ ব্যাংকের কোটায় উনি আছেন। তো উনি তো কিছু ক্ষেত্রে একটু রদবদল তো করতেই পারতেন, উনি করেন না। শেখ হাসিনা যেমন না সমালোচনা হবে আমি রদবদল করব না, উনি এক্ষেত্রে মনে হয় ওই রীতি নিয়েছেন, না আমি রদবদল করব না। রদবদল করলেই যে সমস্যার সমাধান হবে তা না, কিন্তু তো একটা চেষ্টা তো উনি করতে পারতেন। এবং সরকারের ভিতরে রাজনীতি মনস্ক লোকের খুবই অভাব আছে। আর যেটা আমি আগে একবার বলেছি যে সরকার কিন্তু ফোকাস ছিল না, তার অগ্রাধিকারগুলো সে ঠিক করতে পারে নাই, যে এই 11টা সংস্কার কমিশনের কোনো প্রয়োজন ছিল, অথচ আবার শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন কিন্তু করা হয়নি। তো এখন সরকারের উচিত হবে আমি মনে করি যে নির্বাচনের বিষয়ে স্পষ্ট করা, নির্বাচনের তারিখ ফেব্রুয়ারি কি এপ্রিল সেটা স্পষ্ট করা উচিত। আইন শৃঙ্খলার পূর্ণ মাত্রায় তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে তার সংযোগটা বাড়াতে হবে, তাদের কথা শুনতে হবে, সে বড় দল হোক ছোট দল হোক সবার কথাই শুনতে হবে। এবং একটা ডাকলাম 14টা দল একসাথে গেল, একটু কথাবার্তা হলো, শুনলাম, শুনিয়ে আমি একটু হাসি বিনিময় করলাম, চা খেয়ে চলে আসলো, এইভাবে কিন্তু হবে না। সামনের দিনে এই সংযোগটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা খেয়াল করেছেন যে পতিত স্বৈরাচারের দেশ থেকে এবং বিদেশ থেকে বিভিন্ন ধরনের তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হয়তো বড় কিছু তারা ঘটাতে পারবে না, কিন্তু একেবারে যে তারা হাল ছেড়ে দিয়ে বসে থাকবে তা না, তাদের কাছে লুটের প্রচুর টাকা রয়েছে, সে টাকা পয়সা খরচ হবে, তারা বিভিন্ন কিছু করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে নির্বাচনের সময় যত কাছে মানে নিকট হবে, তখনই দেখবেন যে এই পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে। সেক্ষেত্রে পুলিশ কতটা কন্ট্রোল করতে পারবে সেটা একটা দেখার বিষয় আছে, এবং সরকারকে এখন অনেকগুলো বিষয় তাকে পরিষ্কার করতে হবে। আইন উপদেষ্টা বলেছেন আগামী কয়েকদিনের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আমি ঠিক জানি না, আজকে তো 2 তারিখ চলে যাচ্ছে, এখন সেটা কি উনি ভাষণ দিয়ে ঘোষণা করবেন, সেটা কি 8 তারিখে ওনার শপথ গ্রহণের দিন করবেন, না 5 তারিখে করবেন, সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। এই বিষয়টা নির্বাচন নিয়ে আর ধোঁয়াশা না রেখে নির্বাচনের তারিখ, অনেকে বলেন, রাজনৈতিক দলগুলো বলে থাকে যে এটা ঘোষণা করে দিলে সমস্যার অনেকটাই হয়তো কমে যেতে পারে, অনিশ্চয়তাটা কমে যেতে পারে। জি, মান্না ভাই শুনছিলেন, এবং আমি বারবার বলছিলাম যে শেষ মুহূর্তের প্রশ্নে আশা নিরাশা, প্রাপ্তি প্রত্যাশা সব কিছু নিয়ে কথা বলছিলাম। আমি আজকে একটা অনুষ্ঠান, আমি নিজে ব্যক্তিগতভাবে একটা অনুষ্ঠান করি, সেখানে আমি বলছিলাম যে যদি নির্বাচন
অনুষ্ঠিত না হয়, যত দ্রুত সম্ভব না হয়, তাহলে কিন্তু দেশের মধ্যে যে মব সন্ত্রাস চলছে, চাঁদাবাজি চলছে, এই যে মাজার ভাঙ্গাভাঙ্গি চলছে, জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এগুলি কিন্তু কমানো সম্ভব হবে না। এবং একই সাথে যে আমাদের বিদেশি বিনিয়োগের কথা বলছি, দেশে আস্থার কথা বলছি, এই সব কিছু একটা স্থিতিশীলতা আসবে না। আপনি একেবারে শেষ মুহূর্তের আলোচনায় সরকারের এই 1 বছরের এই উদযাপনের এই সময়টাকে আপনি তাদের সফলতা ব্যর্থতা কীভাবে দেখেন? আপনি খুব সফটলি, মানে খুবই পোলাইটলি একটা প্রশ্ন করেছেন, কিন্তু এটা এতই বড় যেটা এত অল্প সময় দেওয়া যাবে না। সফলতা ব্যর্থতা তো বহু, মানে এসে রেখা যাবে কয়েকটা। আমি খুবই ব্রিফ করি। আমার হাতে কতক্ষণ সময় আছে সেটা একটু বলেন। জি, কমপক্ষে 12 মিনিট আছে। আরও 12 মিনিট? জি জি। মানে প্রথম কথা হচ্ছে যে ধরেন আমি এরকম বলি যে আপনি যেটা আশা করেন, প্রত্যেকটা মানুষই তো আশা নেই বেঁচে থেকে। মানে যে মানুষ যে লেভেলে থাকুক সেটা আশা করে যে আমি এরপরে এই চাই, এরপরে এই চাই। কমনলি মানুষ একটা ডিসেন্ট লাইফ চাই, হ্যাপি লাইফ, ওয়ারিজ নাই, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি আছে, এইরকম। যখন আপনি কালেকটিভলি দেখেন একটা রাষ্ট্রের ক্ষেত্রে বা জনগোষ্ঠীর পক্ষে দেখেন, তখন তারা চায় একটা ভালো দেশ, ভালো সরকার, সুশাসন এবং সামগ্রিকভাবে কল্যাণধর্মী একটা কিছু চাই। তো এই রকম যদি বলেন, এই সরকার যখন ক্ষমতা নিয়েছিলেন তখন কিন্তু এগুলো কোনো আলোচনা ছিল না। এরা মানে ধরেন 15 বছর এবং তারপরের এই 20 দিন 3 মাস যতদিনই বলেন ছাত্রদের আন্দোলন, টোটাল মুভমেন্টের এই উত্থান পতন রক্তদান এগুলোর মধ্যে যারা দায়িত্ব পেয়েছেন তারা ছিলেন না, 7 এক্সেপ্ট 3 জন ছাত্রদের বাদ দিয়ে। তো ওরা কি করেছে, তারা বলেনি আমি এই করতে চাই, এই করতে চাই। জনগণের কাছে এগুলো কমিটমেন্ট ছিল না। রাজনৈতিক দলগুলো কিন্তু কমিটমেন্ট করেছে, কারণ তাদের কাছে সবাই প্রশ্ন করেছে কত এরকম আন্দোলন করলাম, রক্ত দিলাম, জীবন দিলাম, অবস্থা তো বদলায় না। তখন আমরা বলেছি যে আমরা দেশটাও বদলাবো, সংস্কার করব। ওই যে 31 দফা শেষ পর্যন্ত আসলো। এটা দুই দিক থেকে হয়েছে। একটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা থেকে, 2 নম্বর হচ্ছে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও এই প্রশ্নটা আসছে। কিন্তু আন্দোলন যখন জয়যুক্ত হলো তখন কিন্তু এই ফোর্স ক্ষমতায় গেল না। যারা ক্ষমতায় গেলেন তারা এই আন্দোলনের মধ্যে ছিলেনই না। তারা জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে কতখানি যুক্ত ছিলেন, দেশে যারা ছিলেন তাদের অনেকের কথাই বলতে পারি, মানুষের কি হচ্ছে কি যাচ্ছে খবরও রাখে নাই কোনোদিন। কোনো দোষের জন্য বলছি না, এক এক মানুষের এক একটা নেচার হয়। ডক্টর ইউনূসও কোনোদিন জনগণের কল্যাণে কোনো বিবৃতিও দেন নাই, কিন্তু তারপরেও মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করেছে। তারা তাদের মতো করে যা দেশ ভাবেন সেইভাবে গড়বার চেষ্টা করেছেন, সংস্কার করতে চেষ্টা করেছেন। ডক্টর ইউনূসকে আমি একজন সাপ্টিক মনে করি। উনি তার স্বপ্নের কথা সবসময় বলেন, কীভাবে মানে মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে, দেশ বদলাতে পারে, এগুলো বলেন। এবং উনি ওই স্বপ্নটা মানুষের চোখের মধ্যে ফুটে তোলার চেষ্টা করেন নাই। উনি বলেছেন যে সবারই ইনিশিয়েটিভ লাগবে, কিন্তু এইখানে উনি এমন কিছু করেননি এই রাজনৈতিক প্রক্রিয়া যেতে ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে। উনি রাজনৈতিক দলগুলিকে ডেকে বলেন নাই আপনারা যে এতদিন আন্দোলন করেন কী চেয়েছিলেন। সবার মধ্যে একটাই কিন্তু শেষ পর্যন্ত ফোকাসড দাবি হয়েছিল, একটা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি ইলেকশন চাই। কিরণ এরকম দেখেন, এত বড় না হলেও অভ্যুত্থানের মধ্যে দিয়ে শ্রীলঙ্কাতে ক্ষমতার পরিবর্তন হয়েছে। ওদের অর্থনীতি ভেঙে গেছিল, ওরা বাংলাদেশ থেকে ধার করেছে টাকা। সেই দেশ কোনো সংস্কার করে নাই। ভালো একটা নির্বাচন হয়েছে, যে সরকার এসছে, এখন তারা লোন টোন শোধ করে ভালো আছে রীতিমতো। কিন্তু আমাদের যেভাবে আমরা একটা সংস্কার বুঝলাম, সেই সংস্কারগুলো আমাদের উপর বোঝার মতো হয়ে গেল। আমি মাঝে মাঝে এরকম বলি যে ভালো একটা নির্বাচন সবচেয়ে বড় সংস্কার। ভালো নির্বাচন হলে যে সংস্কারের এখন প্রশ্ন উঠছে যে আবার পার্লামেন্ট সাথে এগুলো কোনোটাই র্যাটিফাই করা যাবে না, অতএব এটা আগে যদি করতাম তাহলে তো আরও সামনের দিকে যেতে পারতাম। এই সব কিছু মিলে জনগণের আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলের অভিপ্সা বা ইচ্ছা এবং সরকারের পরিকল্পনার কোনো সাযুজ্য হয়নি। ফলে যে যার মতো চলছে এখনো পর্যন্ত। মানে 3টা শক্তি যদি ধরেন এরকম করে, 3টা শক্তি ডিজেক্টেড, 3টা শক্তি 3 জনের থেকে আলাদা আলাদা। ফলে কে কী করছে সেটা সম্পর্কে আরেকজন কোনো দায় নিচ্ছে না। সরকারি এই জিনিসগুলো ভালো আছে এগুলো বলছে না। আমি মাঝে মাঝে বলি, কারণ আমার মনে হয় যে ভাই চোর ডাকাত তো নাই, যাই হোক যা ছিল 15 বছর তার চেয়ে এটা কত ভালো, সেগুলোর দিক থেকে ভালো। কত অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলো কিছু হচ্ছে না, সেগুলো সব ভালো আছে। কিন্তু ওটাই শেষটা। মানে হয় কি, মানুষ সংস্কৃতি কখন পছন্দ করে, গান পছন্দ করে কখন,
খুবই দুঃখেও পছন্দ করে, আবার আনন্দের মধ্যে পছন্দ করে। আমি ভালো একটা চিন্তা করি কখন, যখন ভালো একটা পরিবেশে থাকতে পারি। তো মানুষ এখন এই রকম চায় যে আমাদের রাজনীতিটা বদলাক, আমাদের দেশটা বদলাক, সমাজটা বদলাক। যতগুলো কথা বলি সেই সবের কোনো ব্যাপারে সরকারের কোনো কন্ট্রিবিউশন নাই, সিম্পল, আমি তাই বলি। কিন্তু আমি একটা ক্রেডিট তাদেরকে দেব, যেইটা আবার বিরাট ভলিউম আমি মনে করি। ধরেন বাংলাদেশে আগে আমি ছাত্র রাজনীতি করা থেকে এই পর্যন্ত দেখেছি, যেই ছাত্রটা ভালো লেখাপড়া করে, একটু গুছিয়ে কথাবার্তা বলে, বাকি রাজনৈতিক কর্মীরা বলে আরে ওইসব ভালো ভালো কথা দিয়ে দেশ চলবে না। যে লেখাপড়া করে সে বলে ভাই তুমি বই পড়ো, তুমি রাজনীতি করো, মানুষের থেকে শেখো। মানে লেখাপড়াকে আমরা নিরুৎসাহিত করেছি, সংস্কৃতিবান একজন মানুষকে নিরুৎসাহিত করেছি। ছাত্র ইউনিয়ন মানে হারমোনিয়াম পার্টি করেছি, কারণ ওরা গান বাজনা করে, দেখতে পারতাম না। আমি কোনোদিন ছাত্র ইউনিয়ন করি নাই, কিন্তু তারপর আমার এখন মনে হয় যে তাদের তো একটা সংস্কৃতি চর্চা ছিল। আর ছাত্রলীগ মানে কি দেখেন কীরকম হলো শেষ পর্যন্ত সে। তো এই চর্চাটা এখন উনি যে একটা বদলাবার চেষ্টা করেছেন তা না, কিন্তু যা করেছেন সেটা হচ্ছে হোল কান্ট্রি ইনভলভ করেছে কনস্টিটিউশন বুঝতে। উনি 166টা প্রশ্নমালা দিয়েছেন, উনি বা ওনার সরকার, এবং বলেছে এর কোনটা ভালো কোনটা মন্দ টিক মার্ক দেন। আমি আমার সেন্ট্রাল কমিটি মিনিমাম 10 দিন 15 দিন বসে কোনটা ঠিক বলো তো, তাহলে টিআর পদ্ধতি কি ঠিক হবে না এই পদ্ধতি কি হবে, সবগুলোর উপরে আমাদের সেন্ট্রাল কমিটি প্রত্যেক মেম্বারকে বলতে হয়েছে তুমি বলতে না পারো তুমি রাজনীতি করবে কেমনে। এখন যে পার্টি করবে তাকে বলতে হবে প্রতিনিধিত্বশীল নির্বাচন কাকে বলে, তাকে বলতে হবে কেন একটা ইউনিটারি সিস্টেমে বাইপোলার একটা বাইক্যামেরাল গভর্নমেন্ট হতে পারে। মানে যতগুলো প্রশ্ন আসছে রাজনীতির শিক্ষা এই 1 বছরের মধ্যে যত হয়েছে, গত 10-15 বছরের শিক্ষা কিন্তু কারোর মধ্যে হয়নি। এবং সেটা করতে গিয়ে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সহনশীলতাই বেড়েছে। কারণ আপনার মনে থাকবার কথা, আমি নাম বলছি না, একজন আওয়ামী লীগ, একজন বিএনপির, একজন হিন্দু, একজন মুসলমান, তাদেরকে টক শোতে আনলে এমন ঝগড়া লাগাতো, আর মানুষ যেরকম ফাইটিং পিকচার পছন্দ করে ওই ঝগড়াও পছন্দ করতো। এরকমও তো হয়েছে যে কোনো একজন আরেকজনের চোখ তুলে নেওয়ার মতো করে আঙ্গুল ঢুকে দিয়েছেন। আপনি কল্পনাই করতে পারবেন না এখন এটা চেঞ্জ আমি মনে করছি। কেন দেখেন, আমি এক নেতার কথা নাম বলবো না, যখন ইউনূস সাহেব লন্ডনে গেলেন তারেক সাহেবের সাথে কথা বলতে, তিনি বক্তৃতা করলেন এটা বিএনপি, এটা তারেক রহমান। ইউনূস সাহেবকে পর্যন্ত উড়ে যেতে হয়েছে তার কাছে কথা বলবার জন্যে। বিএনপি লোক আমাকে অনেকে বলেছে এরকম বক্তৃতা করে কেন ভাই, এটা তো ঠিক না, ইউনূস সাহেব এরকম খারাপ লোক নাকি। মানে মানুষ সরকারকেও অ্যাপ্রিসিয়েট করতে শিখছে, মানুষ নিজের দলকেও বিরোধিতা করতে শিখছে। ভোট কি বলে 5ই আগস্টের পরিবর্তনের সাথে সাথে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে বিএনপি তার পার্টির সামনে মিটিং করে বলেছিল তাড়াতাড়ি নির্বাচন দেন। বিএনপির লোকজন সমালোচনা করেছে, এখনও রক্তের দাগ শুকায়নি, এরা ভোট নিয়ে পাগল হয়ে গেল। তার মানে মানুষের কালচারাল অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, এবং এখন খুব বেশি করে কিন্তু আলোচিত হচ্ছে। সবারই তো সংস্কার হলো, কিন্তু রাজনীতি দলে তো সংস্কার হচ্ছে না। এই যে এত বড় কন্ট্রিবিউশন, যেটা এখন আপনি ফিজিক্যালি ম্যাটেরিয়ালি দেখতে পাচ্ছেন না, কিন্তু ওভার দি ইয়ার্স, ধরেন 10 বছর পরে দেখবেন এই দেশটা অনেক সভ্য হয়ে গেছে। এখানকার এমনি তো ইয়াং ছেলেমেয়ে যারা এত চমৎকার কথা বলে, আপনি নিজে তো একটা ডিবেট করেন, মানে ওই ডিবেট শুনলে মনে হয় যে এরা তো আমাদের চেয়ে ভালো বক্তৃতা করে। আমার বয়সে আমি তো অ্যাজ এ গুড স্পিকার জানি আপনি অল থ্রু, কিন্তু আমার ওদের বক্তৃতা শুনতে ইচ্ছে করে। আমার মনে হয় আই হ্যাভ মেনি থিংস টু লার্ন ফ্রম দেম। এবং তারা বাংলা বলি সুন্দর। আগে রাজনৈতিক নেতারা একটা বক্তৃতা শুরু করতে একটা সেন্টেন্স, মাঝপথে আরেক সেন্টেন্সে ঢুকে যেত, থার্ড লাইনে গিয়ে আরেক জায়গায় চলে গেছে, আগের কোনোটার সাথে কোনো মিল নেই, বক্তৃতাই বোঝা যেত না। কিন্তু এখনকার যারা বলছেন তারা গুছিয়ে কথা বলছেন, দে আর মেকিং পয়েন্টস, এবং তারা দে আর মেকিং আদার্স টু আন্ডারস্ট্যান্ড। এটা করতে পারছে, এটা তো সোজা কথা নয়। এটার সাথে এগুলো যদি যুক্ত হয় তাহলে এই দেশ যাবে। আমি মনে করি সেই পথ প্রফেসর ইউনূস তৈরি করেছেন, সেই পথ এই গভর্নমেন্ট তৈরি করেছেন। ওটাকে 100 মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু তার সাথে তাই বলি পলিটিক্স উনি গুবলেট করে দিয়েছেন। এই ছাত্ররা যারা ত্যাগী নিঃস্বার্থ লড়াই করতো, তাদেরকে ওই অ্যাডভাইজার বানিয়ে দেওয়ার পরে তারা ক্ষমতার দাপট দেখে কত রকম অভিযোগ উঠেছে তাদের নামে, এগুলো আবার ক্ষতি হয়েছে। সো ভালো মন্দ দুটো মিলে আমি বলবো
আমি অত বেশি আশা করি নাই তার কাছে, মানে আমি কাঠের গায়ের কাছে দুধ চাইবো কেন? যে লোকটা পলিটিক্সই জানে না, তিনি পলিটিক্সের একটা স্ট্রাকচার বানিয়ে ফেললেন, কিন্তু ইকোনমিক্স অন্য জায়গাতে খুব মেজর কিছু দিতে পারলেন না। যদিও আমাদের ইকোনমি আগের যেতে বেশ কিছু পরিমাণে আমি বলবো ভালোই আছে, ব্যাংক ভালো, তারপরে আপনার লিকুইডিটি ভালো, রিজার্ভ বাড়ছে, রিজার্ভ অনেক বেড়েছে, দেনা অনেক পরিশোধ করতে তো পারছি। এইসব দিক থেকে আমি মনে করি যে ওভারঅল গভর্নমেন্টকে কি করব, ধরেন 50 ভালো দেবো, 50 ক্রিটিসিজম করবো। জি, 50 ভালো, 50 ভালো নয় আর কি, আমি মন্দ বললাম না। আপনি একদম শেষ 30 সেকেন্ডে বলতে চান কিনা কিছু? সেখানে এখন একটাই বিষয়, সেটা হচ্ছে যে মান্না ভাই যেটা বলে সেটাকে যদি একদম সাম আপ করা যায়, তাহলে এই ভালো মন্দ সব মিলিয়ে এখন আমাদের সামনের দিনগুলো নির্ধারণ করতে হবে। এবং প্রফেসর ইউনূস যেটা বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন, আমি মনে করি সেই নির্বাচন আয়োজনের দিকে এখন মনোনিবেশ করা উচিত। এবং এটি একমাত্র পথ দেশের অনেক সমস্যার সমাধান করে দেবে। নির্বাচন তো বিকল্প নেই। নির্বাচনে কি একমাত্র সমাধান গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নিশ্চয়তা দেয়? সেটা দেয় না, কিন্তু এর বিকল্প তো কিছু না। আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে এবং নির্বাচনটা যত সুন্দর হবে, সুষ্ঠু হবে, সেদিকে মনোযোগ। এবং এটা নিয়ে যদি ধোঁয়াশা তৈরি করা হয়, নতুন নতুন করে সমস্যা কিন্তু তৈরি হবে। আমি মনে করি যতটা সহজভাবে বলা হচ্ছে বিষয়গুলোকে, ততটা সহজ কিন্তু না। যত বিলম্বিত হবে নির্বাচন এবং অনিশ্চিত যদি হয়ে যায়, তাহলে নতুন করে কিন্তু সমস্যা তৈরি হবে। কখন কোন সমস্যা উদ্ভব হবে সেটা কিন্তু আমরা জানি না। রাজনীতি আমাদের জানার বাইরেও কিন্তু অনেক কিছু থাকে। এই জন্য আমার মনে হয় এখন প্রফেসর ইউনূসের ঘোষিত সবচেয়ে সুন্দর নির্বাচনের অপেক্ষায় আমাদের থাকা উচিত। জি, প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং দুজনেই কিন্তু আশার কথাই বললেন। আমরা নম্বর বন্টনে গেলাম না, আমরা আশায় থাকলাম এবং একটা জাতীয় নির্বাচনের অপেক্ষায় থাকলাম। একটা সকলের অংশগ্রহণমূলক, যে যারা ফ্যাসিস্ট বিরোধী তো বটেই, একটা অংশগ্রহণমূলক নির্বাচন এখানে বাংলাদেশে অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে কেউ ক্ষমতা যাবে, কেউ বিরোধীরা থাকবে, উচ্চ কক্ষ হবে, নিম্ন কক্ষ হবে, সব কিছু মিলিয়ে যে বাংলাদেশে যে ফ্যাসিজম ফিরিয়া না আসবার জন্য যে অভিপ্রায় আজকে ছাত্র জনতার, সে অভিপ্রায় কিন্তু আমরা গুরুত্ব দিতে হবে। কারণ এখন যে তরুণরা, যেটি আমাদের মান্না ভাই বললেন, এখন তরুণরা বিশেষ করে যখন তিনি একটা বিতর্ক অনুষ্ঠানে যান বা দেখেন, তারা যেভাবে গুছিয়ে কথা বলতে পারেন, তারা যেভাবে রাজনীতিটা বোঝেন, অর্থনীতিটা বোঝেন, ঠিক সেভাবে যদি তারা বুঝে থাকেন, তাহলে তারাই কিন্তু আবার এই 15-16 বছর কিন্তু অপেক্ষা করবে না যদি কোনো ফ্যাসিজমের কোনো জন্ম হয় বা ফ্যাসিজম ফিরে আসবার চেষ্টা করে। সে কারণে আমরা আগামীর রাজনীতিতে যারা আসবেন, তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে দেশ পরিচালনা করতে হবে এবং একটা জাতীয় নির্বাচনের যত দ্রুত সম্ভব সেই ঘোষণার মধ্যে দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের ইতিহাসে যে পট পরিবর্তনের, যে ফ্যাসিজমের যে পরিবর্তনের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় বাংলাদেশের একটা নতুন অধ্যায় সূচনা করবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে দারুণভাবে ধন্যবাদ জানাই। অত্যন্ত মনোমুগ্ধকর, স্নিগ্ধতা, মুগ্ধতা যিনি তার কথাগুলো দিয়ে ভরিয়ে রাখেন, জনাব মাহমুদুর রহমান মান্না, তাকে ধন্যবাদ জানাই। সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনার মুকুল, আপনাকেও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।